أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন ধারা 1-1 ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হবে। 1-2 1898 সালের 1 জুলাই হতে কার্যকর হবে। ধারা 4-1 ক অ্যাডভোকেট, ধারা 4-1 ক অ্যাটর্নি জেনারেল, ধারা 4-1 খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, ধারা 4-1 গ অভিযোগ বা চার্জ, ধারা 4-1 বর্গী জ নালিশ, ধারা 4-1 চ আমলযোগ্য অপরাধ, ধারা 4-1 ট অনুসন্ধান বা ইনকোয়ারি, ধারা 4-1 ঠ তদন্ত, ধারা 4-1 ঢ আমলের অযোগ্য অপরাধ অথবা মামলা অথবা কেস, ধারা 4-1 মূর্ধন্য অপরাধ, ধারা 4-1 ত আনার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধারা 4-1 ধ থানা, ধারা 4-1 দন্তন্য পাবলিক প্রসিকিউটর, ধারা 5 দণ্ডবিধির অধীন সকল অপরাধের অনুসন্ধান তদন্ত ও বিচার ব্যবস্থা ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। অন্যান্য অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে, কিন্তু অন্যান্য আইনে যদি অপরাধের অনুসন্ধান তদন্ত ও বিচার ব্যবস্থা থাকে তাহলে সেই আইন প্রযোজ্য হবে। ধারা 6 আদালতের শ্রেণী বিভাগ ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ, ধারা 9 দায়রা আদালত, ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট, ধারা 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দি পিস, ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অফ দি পিস, ধারা 28 দণ্ডবিধির অধীন অপরাধের বিচার কোন কোন আদালতে হবে। হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, যে কোনো ক্ষমতাপ্রাপ্ত আদালত। ধারা 29 খ কিশোর অপরাধের বিচার কোন ম্যাজিস্ট্রেট করতে পারেন বা কোন আদালত করতে পারেন। ধারা 31 হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে দণ্ড দিতে পারেন। ধারা 35 একই মামলায় বিভিন্ন অপরাধের শাস্তি। ধারা 35 ক হাজত বাসকাল বাদ দিতে হবে। ধারা 42 জনগণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। যদি আইনসঙ্গতভাবে জনগণের কাছে সাহায্য চায় তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য, কিন্তু ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে এবং মামলার সাক্ষ্য সংগ্রহ করে দিতে বাধ্য নয়। ধারা 43 অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য। এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যদি ওয়ারেন্ট তামিল করার ক্ষেত্রে জনগণের সাহায্য চায় তাহলে জনগণ সেই ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য। ধারা 44 জনসাধারণ কিছু অপরাধ সম্পর্কে খবর দিতে বাধ্য। ধারা 45 কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে খবর দিতে বাধ্য। ধারা 46 গ্রেপ্তার। ধারা 47 আবদ্ধ স্থানে তল্লাশি করে গ্রেপ্তার। ধারা 48 প্রবেশের অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার করা যাবে, কিন্তু সেখানে যদি কোনো পরহেজগার নারী থাকে অবশ্যই তাকে অবাধে সরিয়ে যেতে বলবেন বা সরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। ধারা 49 দরজা জানালা ভেঙে বাহির হতে পারবেন। ধারা 50 আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 51 আটক ব্যক্তির দেহ তল্লাশি। ধারা 52 মহিলার দেহ তল্লাশি। মহিলার দেহ তল্লাশি করার ক্ষেত্রে কোনো পুরুষের উপস্থিতি থাকা যাবে না। ধারা 53 আপত্তিকর অস্ত্রশস্ত্র আটক।
ধারা 54 বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 55 থানার অফিসার ইনচার্জের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56 অধস্তনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া যেতে পারে বা আদেশ করা যেতে পারে। ধারা 57 নাম ঠিকানা জানাতে অনিচ্ছুক ব্যক্তিকে আমলযোগ্য অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 58 সারা বাংলাদেশ অনুসরণ করা যাবে। ধারা 59 জনসাধারণ কর্তৃক দুই শ্রেণীর ব্যক্তিকে, এক আমলযোগ্য অপরাধী আর দুই ঘোষিত অপরাধী। সরকার ঘোষিত অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারেন। এই দুই শ্রেণীর অপরাধী ব্যতীত অন্য কোনো অপরাধীকে জনসাধারণ গ্রেপ্তার করতে পারেন না। ধারা 60 ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আসামিকে প্রেরণ করতে হবে। অর্থাৎ থানা এলাকায় যদি বিনা পরোয়ানায় কোনো আসামি গ্রেপ্তার করা হয়, তাহলে গ্রেপ্তারকারী অফিসার পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট করবেন বা প্রেরণ করবেন। ধারা 61 81 24 ঘন্টার ভিতরে অথবা অনতি বিলম্ব আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে বা হাজির করতে হবে। ধারা 62 থানার অফিসার ইনচার্জ কর্তৃক রিপোর্ট প্রেরণ। ধারা 63 জামিন মুচলেকা বা আদালতের বিশেষ আদেশ ছাড়া ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64 ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামি গ্রেপ্তার। ধারা 65 ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের জন্য জনসাধারণকে আদেশ দিতে পারেন। ধারা 66 হেফাজত হতে পলায়নকৃত ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার। ধারা 67 পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 47 48 49 ধারা অনুসরণ করা যাবে। ধারা 68 সমন। ধারা 70 সমন জারির পদ্ধতি। ধারা 70 সাবালক পুরুষের নিকট সমন জারি। ধারা 71 লটকিয়ে সমন জারি। ধারা 72 সরকারি কর্মচারীর উপর সমন জারি। ধারা 72-2 সরকারি কর্মচারীর স্বাক্ষরকৃত কপির দ্বারা সমন জারি হয়েছে প্রমাণ করা যাবে বা প্রমাণ করা যাবে। ধারা 73 এখতিয়ারের বাইরে সমন জারি। ধারা 74 সমন জারির প্রমাণ। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 76 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 77 এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক জনসাধারণ কর্তৃক আসামি গ্রেপ্তার। ধারা 78 জমির মালিক কৃষক জমির মালিক কৃষক অথবা ফার্মের ম্যানেজার কর্তৃক ব্যক্তির উপর ওয়ারেন্ট প্রেরণ করা যেতে পারে এবং তাদের দ্বারা গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা যেতে পারে। ধারা 79 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধস্তন দ্বারা গ্রেপ্তার করাতে পারেন বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন, অথবা পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা অন্য অফিসার দ্বারা গ্রেপ্তার করাইতে পারেন। ধারা 80 গ্রেপ্তারের ক্ষেত্রে অবশ্যই আসামিকে গ্রেপ্তারের সারমর্ম জানাতে হবে অথবা গ্রেপ্তারের পরোয়ানা তাকে দেখাইতে হবে। ধারা 81 আসামিকে অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। ধারা 82 ওয়ারেন্ট কার্যকরী করার ক্ষেত্রে সারা বাংলাদেশে অনুসরণ করা যাবে। ধারা 83 এখতিয়ারের ধারা 84 এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে পুলিশ অফিসার দ্বারা পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 85 ম্যাজিস্ট্রেট পুলিশ আসামিকে গ্রেপ্তারের পর যদি পুলিশ দেওয়া হয় তাহলে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট আসামিকে হাজির করতে পারবেন। ধারা 86 ম্যাজিস্ট্রেটের নিকট অথবা পুলিশ সুপারের নিকট অথবা পুলিশ কমিশনারের নিকট হাজির করা হলে তারা যে ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 87 হুলিয়া ও হুলিয়া জারির পদ্ধতি। ধারা 88 প্রকি পরোয়ানা ও প্রকি পরোয়ানার পদ্ধতি। ধারা 89 প্রকি পরোয়ানা প্রত্যার্পণ বা ফেরত প্রদান। ধারা 90 সমনের পরিবর্তে পরোয়ানা অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা প্রেরণ। ধারা 91 আদালতে উপস্থিত ব্যক্তির নিকট থেকে মুচলেকা সম্পাদন। ধারা 92 মুচলেকা যদি লঙ্ঘন করে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে। ধারা 93 ক বাংলাদেশের বাইরে সমন জারি বা সমন প্রেরণ। ধারা 93 খ বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ। ধারা 93 গ বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে কার্যকরীকরণ। ধারা 94 দলিল বস্তু বা পার্সেল দাখিল করার জন্য সমন। ধারা 95 চিঠিপত্র ও টেলিগ্রাম সম্পর্কে লিখিত আদেশ প্রদান। ধারা 96 তল্লাশি পরোয়ানা। ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98 যে বাড়িতে চোরাই মাল জাল দলিল প্রভৃতি আছে সেখানে তল্লাশির পদ্ধতি। ধারা 99
এখতিয়ারধীন এলাকার বাহিরে তল্লাশি করা হলে সেখানে তল্লাশিকৃত মালামাল সেই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা তল্লাশি পরোয়ানা যে আদালত ইস্যু করেন সেই আদালতে ফেরত প্রদান করা যাবে, সেই আদালতে মালামাল প্রেরণ করা যাবে। ধারা 99 ক কতিপয় প্রকাশনা, বাজেয়াপ্ত ঘোষণা ও তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ। এখানে সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদের পুলিশ অফিসারকে তল্লাশি করার জন্য ক্ষমতা প্রদান করা যেতে পারে। ধারা 99 খ বাজেয়াপ্তির আদেশের বিরুদ্ধে আপিল। বাজেয়াপ্তির আদেশের তারিখ হতে 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে। ধারা 100 বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 101 ফৌজদারি কার্যবিধি আইন 43, 75, 77, 79, 79, 82, 83, 84 ধারা অনুসরণ করে 96 থেকে 100 ধারা পর্যন্ত কার্যক্রমের ক্ষেত্রে এই ধারাগুলো প্রযোজ্য হবে। তল্লাশি ওয়ারেন্টের মেয়াদ উত্তীর্ণ হয় যখন ফেরতযোগ্য তারিখের মধ্যে হাইকোর্ট এটা অকার্যকর ঘোষণা করে এবং পরোয়ানা প্রদান প্রয়োজনীয় হয়ে পড়ে। ধারা 102 আপাতস্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশির অনুমতি দেবেন। ধারা 103 সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি। ধারা 104 আদালত আটক করতে পারেন, দলিল দস্তাবেজ যা কিছু হাজির করা হবে তা আটক করতে পারেন। ধারা 105 ম্যাজিস্ট্রেট যেখানে তল্লাশি করতে পারেন সেখানে তল্লাশির জন্য উপস্থিত থেকে ম্যাজিস্ট্রেট যেখানে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন সেখানে তল্লাশির জন্য নিজে উপস্থিত থেকে তল্লাশি করতে পারেন। ধারা 106 দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নিকট থেকে মুচলেকা সম্পাদন 3 বছরের জন্য। ধারা 107 অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে 1 বছরের জন্য মুচলেকা সম্পাদন শান্তি রক্ষার। ধারা 108 রাষ্ট্রদ্রোহ ব্যক্তি বা রাষ্ট্রদ্রোহ মূলক বিষয় প্রচারকের নিকট হতে সদস্যগণের মুচলেকা সম্পাদন 1 বছরের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত। ধারা 109 বাবুকুড়ে ও সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে সদস্যগণের মুচলেকা সম্পাদন। ধারা 110 অভ্যাসগত অপরাধীর নিকট সদস্যগণের মুচলেকা সম্পাদন 3 বছরের জন্য, অবশ্যই জামিনদার সহ, জামিনদার ব্যতীত নয়। ধারা 112 কারণ দর্শানোর আদেশ দিতে পারেন। ধারা 112 নোট মুচলেকার আদেশের প্রাথমিক কাজ হচ্ছে কারণ দর্শানোর নোটিশ। কারণ দর্শানোর নোটিশে যে বিষয়গুলো উল্লেখ থাকতে হবে: 1 প্রাপ্ত খবরের সারাংশ, অর্থের পরিমাণ, কতদিন বলবৎ থাকবে, জামিনদারের সংখ্যা, শ্রেণী ও প্রকৃতি। ধারা 113 আদালতে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে পদ্ধতি। ধারা 114 আদালতে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমন বা পরোয়ানা প্রদান। ধারা 115 কারণ দর্শানোর নোটিশ সমন বা পরোয়ানার সাথে 1 কপি প্রেরণ করতে হবে। ধারা 116 ব্যক্তিগতভাবে রেহাই দিয়ে উকিলের মাধ্যমে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে হবে। ধারা 117 খবরের সত্যতা যাচাই করতে হবে বা নিরূপণ করতে হবে। ধারা 118 যদি প্রমাণিত হয় তাহলে মুচলেকা সম্পাদন করতে মুচলেকা বা বন্ড সম্পাদন করতে হবে। ধারা 119 যদি প্রমাণিত না হয় তাহলে অবশ্যই অব্যাহতি দিতে হবে। ধারা 124 মুচলেকা দিতে ব্যর্থতার জন্য কারারুদ্ধ হলে তাকে মুক্তি প্রদানের ক্ষমতা। ধারা 125 জেলা ম্যাজিস্ট্রেট তার জেলায় শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা পর্যাপ্ত কারণ থাকলে লিপিবদ্ধ করে যে কোনো সময় বাতিল করতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো বন্ড বা মুচলেকা বাতিল করার ক্ষেত্রে 3টি শর্ত পালন করবেন। জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো বন্ড বা মুচলেকা বাতিল করার ক্ষেত্রে 3টি শর্ত পালন করবেন। ধারা 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক মৌখিক আদেশ। ধারা 128 বেসামরিক শক্তি প্রয়োগ। ধারা 129 সামরিক শক্তি প্রয়োগ। ধারা 130 সামরিক বাহিনীর অধিনায়কের কর্তব্য। ধারা 131 সামরিক বাহিনীর অধিনায়কের ক্ষমতা। ধারা 132 রক্ষা কবচ বা মুচলেকা। ধারা 133 উপদ্রব অপসারণের জন্য শর্ত সহ আদেশ। ধারা 134 আদেশ জারি। ধারা 135 আদেশ পালন করবে অথবা কারণ দর্শাবে। ধারা 136 আদেশ পালন করে নাই বা কারণ দর্শায় নাই সেক্ষেত্রে আদেশটি স্থায়ী হবে। ধারা 137 কারণ দর্শানোর জন্য হাজির হলে করণীয়। আদেশ অনুযায়ী হাজির হলে সাক্ষ্য গ্রহণ করতে হবে। ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন আদেশটি যথাযথ ও যুক্তিসঙ্গত না হয় তাহলে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। আর যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন আদেশটি যথাযথ ও যুক্তিসঙ্গত তাহলে আদেশটি স্থায়ী করবেন। ধারা 140 আদেশ স্থায়ী হবার পর কার্য পদ্ধতি। ধারা 143
ম্যাজিস্ট্রেট গণ উপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন। ধারা 144 জরুরি আদেশ জারি। ধারা 145 জমি বা পানি সংক্রান্ত বিরোধ। ধারা 146 বিরোধীয় বিষয় প্রয়োগ করার ক্ষমতা। ধারা 147 স্থাবর সম্পত্তি ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ। ধারা 148 সরজমিনে ম্যাজিস্ট্রেট প্রেরণ অনুসন্ধান। ধারা 149 পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। ধারা 150 আমলযোগ্য অপরাধের বিষয় ঊর্ধ্বতন অফিসারকে অথবা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসারকে জানাবেন। ধারা 151 আমলযোগ্য অপরাধ নিবারণের ক্ষেত্রে বা প্রতিরোধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 152 সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে প্রতিরোধ। ধারা 153 ওজন ও ওজন পরিমাপ যন্ত্র পরীক্ষা, তল্লাশি ও আটক। ধারা 154 এজাহার অথবা আমলযোগ্য অপরাধের খবর। ধারা 155 আমলের অযোগ্য সংবাদ, আমলের অযোগ্য অপরাধের সংবাদ। ধারা 156 আমলযোগ্য অপরাধের তদন্ত। ধারা 157 আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি সন্দেহ হয় তাহলে সরজমিনে অনুসন্ধান করতে হবে বা সন্দেহের ক্ষেত্রে কি করণীয়। ধারা 158 157 ধারা যেভাবে রিপোর্ট প্রেরণ করতে হবে, রিপোর্ট প্রেরণের পূর্বে অবশ্যই ঊর্ধ্বতন পুলিশ অফিসারের নিকট রিপোর্টটি প্রেরণ করতে হবে এবং ঊর্ধ্বতন পুলিশ অফিসার যেভাবে পরামর্শ দেবেন বা নির্দেশনা দেবেন সেই নির্দেশনা বা পরামর্শ মোতাবেক থানার অফিসার ইনচার্জ রিপোর্টটি লিপিবদ্ধ করবেন এবং ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন। ধারা 159 তদন্ত বা প্রাথমিক অনুসন্ধান করার ক্ষমতা। ধারা 160 সাক্ষী তলব বা সাক্ষীকে ডাকা। এই পর্যন্ত হয়েছিল ধারা 160। মামলা তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে যাওয়ার পর যদি জানতে পারে বা বুঝতে পারে যে তার মামলা সম্পর্কে, যে মামলার তদন্ত কার্যক্রম সে করতেছে বা তার কাছে চলমান, সেই মামলা সম্পর্কে তার নিজের থানা এলাকা, তার মনে করেন যে পাবনা সদর থানা এলাকার কোন মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করতেছে, এরূপ ক্ষেত্রে সে জানতে পারে যে তার থানা এলাকার অথবা তার আশেপাশের কোনো থানা এলাকা, যেমন আতাইকুলা থানা, এই দুই থানার কোন থানার যদি ব্যক্তি এই মামলা সম্পর্কে কোনো বিষয় যদি অবগত থাকেন তাহলে সে ব্যক্তিকে লিখিত আদেশ দ্বারা হাজির হওয়ার জন্য বা সাক্ষী হওয়ার জন্য তাকে ডাকতে পারেন। ধারা 160। তাহলে ধারা 160-এ বলা হয়েছে পুলিশ অফিসার সাক্ষী হাজির হওয়ার জন্য তলব করতে পারেন। অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারেন যে তার থানার বা অন্য থানার কোনো ব্যক্তি তার মামলা সম্পর্কে অবগত আছেন তাহলে তিনি ওই ব্যক্তিকে লিখিত আদেশ দ্বারা হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 160। এখানে কে নির্দেশ দিতে পারেন? মামলা তদন্তকারী কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারেন। মামলা তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্য কোনো ব্যক্তি এই আদেশ দিতে পারেন না। তাহলে মামলা সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানেন যে এই মামলা এইভাবে এইভাবে হয়েছে বা এই অপরাধটা এইভাবে সংঘটিত হয়েছে, এই অমুক অমুক ধরে মারছে, অমুক অমুক ধরে গালি দিছে, অমুক অমুক ধরে অমুক অমুকের বাড়ি চুরি করছে বা ডাকাতি করছে, এই বিষয়টা, এই ডাকাতির বিষয়টা বা এই চুরির বিষয়টা বা এই মারামারির বিষয় যদি কোনো ব্যক্তি জানেন এবং মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যদি বুঝতে পারেন যে এই ব্যক্তি বা অমুক ব্যক্তি বা রহিম নামের কোনো ব্যক্তি এই মামলা সম্পর্কে কিছু জানেন বা কিছু বলতে পারবেন, তাহলে তিনি সাক্ষী হিসেবে হাজির হওয়ার জন্য তাকে লিখিত আদেশ দিতে পারেন। ধারা 160। বোঝা গেল? জি স্যার। ধারা 160 বলছে মামলা তদন্তকারী কর্মকর্তা কাউকে সাক্ষী হওয়ার জন্য লিখিত আদেশ দিয়ে ডাকতে পারেন যে ভাই তুমি জানো এই মামলার বিষয়টা, তাহলে একটু বলো, এই মামলার বিষয় সম্পর্কে তুমি কিছু বলো, তুমি যা যা জানো সেই জানার বিষয়টা তুমি আমাকে একটু বলো। ধারা 160। ধারা 161 পুলিশ কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। এখানে বলা হয়েছে পুলিশ কর্তৃক সাক্ষীদের, মানে সাক্ষী অনেকগুলা,
অনেকগুলো সাক্ষীর সাক্ষী গ্রহণ, ধারা 61। ধারা 160 বলা হয়েছে সাক্ষী হিসেবে কাউকে ডাকতে পারেন। আর ধারা 161, যদি সাক্ষী একাধিক হয় তাহলে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। তারা যে জবানবন্দি দেবেন বা সাক্ষী দেবেন সেই সাক্ষীটা গ্রহণ করতে হবে। ধারা 161-1, মামলা তদন্তকারী পুলিশ অফিসার তদন্তকালে মৌখিকভাবে ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে জানে এমন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে পারেন। তাহলে 161-1 বলা হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে মৌখিকভাবে ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে জানে। অর্থাৎ এমন কোন ব্যক্তি আছে সাক্ষীর ভিতরে যে মামলার ঘটনা সম্পর্কে ও পরিস্থিতি সম্পর্কে জানে, তাহলে ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে পারেন। ধারা 161-1। 161-2, উক্ত সাক্ষী পুলিশ অফিসারের সকল প্রশ্নের জবাব দেবেন। অর্থাৎ যে ব্যক্তি সাক্ষী হিসেবে পুলিশ অফিসারের সামনে হাজির হয়েছে, পুলিশ অফিসার যে কোনো প্রকার প্রশ্ন ওই ব্যক্তিকে বা সাক্ষীকে করতে পারবেন এবং তিনি সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। কিন্তু তিনি এমন কোনো প্রশ্নের উত্তর দেবেন না যে প্রশ্নের উত্তর দিলে ওই ব্যক্তি বা সাক্ষী ফৌজদারি দণ্ডে দণ্ডিত হতে পারেন। ঠিক আছে, ফৌজদারি অভিযোগ, দণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্তিমূলক ঘটনা ঘটতে পারে, এরূপ প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য না। তাহলে 160-এ যাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে 161-1-এ, ওই ব্যক্তি যদি ঘটনা সম্পর্কে মৌখিকভাবে জানেন ও পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন তাহলে সেই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। 161 বলা হয়েছে সাক্ষী যখন হাজির হবে তখন অবশ্যই মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করবেন, যে এই চুরিটা কে করছে, এই ডাকাতি কে করছে, এই ডাকাতির সময় কে কে ছিল, কোন ধরনের ব্যক্তিগুলো ছিল, তাদের হাতে কি ছিল, তারা কি পড়ে আসছিল, তারা কোন দিকে গেছে, এগুলা বিষয় যখন আসামিকে সাক্ষীকে যখন জিজ্ঞাসা করা হবে তখন সাক্ষী এই সকল প্রশ্নের জবাব দেবেন। কিন্তু এই সকল প্রশ্নের ভিতরে এমন কোনো প্রশ্ন যদি থাকে যে প্রশ্নের উত্তর দিলে ওই সাক্ষীর ফৌজদারি কোনো অভিযোগ হতে পারে, যে অভিযোগের প্রেক্ষিতে তার দণ্ডও হতে পারে, অথবা তার সম্পত্তি বাজেয়াপ্তের মতো কোনো ঘটনা ঘটতে পারে, এরূপ ক্ষেত্রে ওই প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য না। ধারা 161-2 বোঝা গেল? জি স্যার। ধারা 161-2 বলছে সাক্ষী যে কোনো প্রশ্নের জবাব দেবেন, কিন্তু এমন প্রশ্নের জবাব দিতে সাক্ষী বাধ্য নয় যে প্রশ্নের জবাব দিলে সাক্ষী নিজেই আসামি হয়ে যাবে, সে নিজেই কোনো দণ্ড প্রাপ্ত হবে, অথবা তার যে সম্পত্তি থাকবে সম্পত্তি বাজেয়াপ্তির মতো কোনো ঘটনা ঘটতে পারে, সাক্ষী এরূপ প্রশ্নের জবাব দেবেন। ধারা 162-2। ধারা 161-2। ধারা 161-3, পুলিশ অফিসার সাক্ষ্য গ্রহণকালে সাক্ষীদের বিবৃতি পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করবেন। অর্থাৎ সাক্ষী যদি 5 জন হয় তাহলে 5 জনের জবানবন্দি বা সাক্ষ্য এক একজনের এক একটা পৃষ্ঠায় লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকের জবানবন্দি প্রত্যেকটা পৃষ্ঠায়, মনে করেন যে আমি রাকিবের জবানবন্দি একটা পৃষ্ঠায় লিপিবদ্ধ করলো, দেখা গেল রহিম আছে সাক্ষী হিসেবে, রহিমের সাক্ষী একভাবে লিপিবদ্ধ করলো, আবার দেখা গেলো করিম আছে, করিমের সাক্ষী অন্যভাবে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ পৃথক পৃথক ভাবে 3 জনের সাক্ষী এক পৃষ্ঠায়, মনে করেন আপনাকে একটা প্রশ্ন করলো, রহিমকে একটা করলো, আমাকে একটা করলো, করিমকে একটা করলো, করে মনে করেন যে 3 জনের সাক্ষ্য এক পৃষ্ঠা লিপিবদ্ধ করলো, এরকম হবে না। যদি সাক্ষী 5 জন হয় তাহলে 5 জনের পৃথক ভাবে এই সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে। ধারা 161-3 বোঝা গেল? ধারা 161 মোতাবেক এই সাক্ষী যখন সাক্ষ্য দেবেন, এই সাক্ষ্য লিপিবদ্ধ করবেন মামলা তদন্তকারী কর্মকর্তা।
মামলা তদন্তকারী কর্মকর্তা ব্যতীত অন্য কেউ সাক্ষ্যের জবানবন্দি বা সাক্ষ্য লিপিবদ্ধ করতে পারবেন না। ধারা 161, যে কোনো সময় এমসিকিউ আসতে পারে। তাহলে ধারা 160, যদি মামলা সম্পর্কে কেউ অবগত আছেন বা জানেন, সেটা নিজ থানা এলাকায় হোক অথবা অন্য কোনো থানা এলাকার হোক, তাকে লিখিত আদেশ দ্বারা মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে ডাকতে পারেন, সাক্ষী হওয়ার জন্য ডাকতে পারেন। ধারা 160। ধারা 161-1, ওই ব্যক্তি যখন মৌখিকভাবে বা ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে জানেন, তখন তার সাক্ষ্য গ্রহণ করা যাবে। যদি তিনি ওই মৌখিকভাবে ঘটনা সম্পর্কে বা সাক্ষ্য সম্পর্কে বা পরিস্থিতি সম্পর্কে যদি না জানেন, তাহলে তার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। ধারা 161-1, 161 দিয়ে বলা হয়েছে, সাক্ষী যখন হাজির হবে তিনি সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য বা উত্তর দিতে বাধ্য, কিন্তু তিনি এমন কোনো প্রশ্নের উত্তর দিবেন না যে উত্তর দিলে তিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হবেন, তারপর দণ্ডপ্রাপ্ত হবেন অথবা সম্পত্তি বাজেয়াপ্তির মতো ঘটনা ঘটতে পারে, এরূপ প্রশ্নের তিনি জবাব দেবেন না। ধারা 161-3, তিনে বলা হয়েছে, সাক্ষী যদি একাধিক হয় তাহলে তাদের পৃথক পৃথক ভাবে জবানবন্দি বা সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে। এখানে জবানবন্দি লিপিবদ্ধ করবেন মামলা তদন্তকারী কর্মকর্তা। মামলা তদন্তকারী কর্মকর্তা সাক্ষীর সাক্ষ্য বা জবানবন্দি লিপিবদ্ধ করবেন। ধারা 161, যে কোনো সময় এমসিকিউ আসতে পারে। ধারা 161 মোতাবেক সাক্ষ্যের জবানবন্দি বা সাক্ষ্যকে লিপিবদ্ধ করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মামলা তদন্তকারী কর্মকর্তা, মামলা তদন্তকারী কর্মকর্তার সহযোগী, প্রত্যেকেই। তাহলে কি দেবেন? মামলা তদন্তকারী কর্মকর্তা। ধারা 161। ধারা 162, পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না এবং বিবৃতি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। ধারা 162, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত বিবৃতিতে সাক্ষী স্বাক্ষর করবেন না। এ বিবৃতি বা জবানবন্দি অনুসন্ধান বা বিচারের উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা মোতাবেক যখন মামলা তদন্তকারী কর্মকর্তা কোনো সাক্ষীর বিবৃতি লিপিবদ্ধ করেন বা জবানবন্দি লিপিবদ্ধ করেন, তার এই জবানবন্দি আদালতের বিচার কার্যে বা অনুসন্ধানে ব্যবহার করা যায় না। ঠিক আছে? পুলিশ অফিসার যখনই কোনো সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করেন বা জবানবন্দি লিপিবদ্ধ করেন, তার এই লিপিবদ্ধকৃত জবানবন্দি আদালতে ব্যবহার হয় না। ঠিক আছে? আদালত এই লিপিবদ্ধ বিশ্বাস করে না। পুলিশ যে জবানবন্দি লিপিবদ্ধ করে, এটা আদালত বিশ্বাস করে না যেটা ভালোভাবে জবানবন্দি নেওয়া হয়েছে বা সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। ঠিক আছে? আদালত এটা বিশ্বাস করে না বিধায় আদালত বিচার যখন চলে, বিচার কার্যে এই জবানবন্দি ব্যবহার করা হয় না। কিন্তু এই জবানবন্দি একটা ক্ষেত্রে ব্যবহার হয়, এই সকল সাক্ষী যখন আদালতে দাঁড়ায়, আদালত যখন এদেরকে সাক্ষী হিসেবে ডাকে, তখন এরা যখন পুনরায় আদালতে যায় আবার সাক্ষী দেয়, তখন এই দুইটা সাক্ষ্যের যখন পার্থক্য দেখা দেয়, তখন এই সাক্ষীর বৈপরীত্য প্রমাণের জন্য এই জবানবন্দি, পুলিশের নিকট প্রদত্ত জবানবন্দি ব্যবহার করা যায়। ঠিক আছে? ধারা 162। ধারা 162 বোঝা গেল? কি 162 বোঝা গেল না? ধারা 162-তে বলা হয়েছে, পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না। অর্থাৎ সাক্ষী যখন জবানবন্দি দেবে বা সাক্ষ্য দেবে, এই জবানবন্দি যখন পুলিশ অফিসার লিপিবদ্ধ করবেন, এই জবানবন্দি লিপিবদ্ধ করার পর এই বিবৃতিতে সাক্ষীর স্বাক্ষর করতে হবে না এবং এই জবানবন্দি বা বিবৃতি আদালতে ব্যবহারও হয় না। আদালত এই জবানবন্দি গ্রহণ করে না। কিন্তু সাক্ষী যখন আদালতে হাজির হওয়ার পর এই জবানবন্দির সাথে তার
পুনরায় নতুন যে জবানবন্দি দেয় বা সাক্ষ্য দেয়, এই সাক্ষ্য যদি না মেলে তখন আদালত সাক্ষীর বিপরীত এই বিপরীত জবানবন্দির জন্য ওই পূর্বের জবানবন্দি, পুলিশের নিকট যে জবানবন্দি দেয় সেই জবানবন্দি আদালত ব্যবহার করতে পারেন বা সেই ক্ষেত্রে আদালতে প্রযোজ্য। ধারা 162। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আসলে স্যার এটা হচ্ছে মানে পুলিশ অফিসারের নিকট যে সাক্ষী মানে যে জবানবন্দিটা দেয় ওটা তো পুলিশ লিপিবদ্ধ করে, তখন লিপিবদ্ধ করে, কিন্তু আদালতের কাছে ওই লিপিবদ্ধ করাটা গ্রহণযোগ্য হয় না, তখন ওটা পুলিশ অফিসারের কাছে থাকে। যখন ওই সাক্ষী আদালতে যায় মানে পুলিশ অফিসারের নিকট যে জবানবন্দিটা দিছে ওর বিপরীত যদি কোনো জবানবন্দি দেয় বা ভুল বলে বা অন্য কিছু বলে, তাহলে পুলিশ অফিসার এটা আদালতে দেখে তখন এই সাক্ষী মানে ওই জবানবন্দিটা গ্রহণযোগ্য হয়। এটা 162 ধারা মনে হয়। এখানে বলা হয়েছে, মনে করেন যে করিম একজন সাক্ষী, আমি তদন্তকারী পুলিশ কর্মকর্তা, মামলা তদন্তকালে করিমের জবানবন্দি নিলাম। এই জবানবন্দিতে করিমের স্বাক্ষর করতে হবে না, ঠিক আছে? এই জবানবন্দি, আমি যে জবানবন্দি নিলাম এই জবানবন্দি আদালত গ্রহণ করে না, আদালত রিপোর্ট যায়। মামলা তদন্তকারী কর্মকর্তা যখন রিপোর্ট প্রেরণ করেন, রিপোর্টে যাবতীয় তথ্য দেওয়া থাকে, কিন্তু আদালত এই জিনিসটা গ্রহণ করেন, ঠিক আছে? কিন্তু ওই রহিম যখন আবার আদালতে হাজির হয়, পুলিশ অফিসারের কাছে মানে আমার কাছে যে তদন্ত যে সাক্ষ্য দিছে সেই সাক্ষ্যের সাথে যদি আদালতে হাজিরার সাক্ষ্য বা জবানবন্দি যদি মিল না থাকে, তখন আদালত এই পূর্বের সাক্ষী বা জবানবন্দি ব্যবহার করতে পারেন। ধারা 162। বোঝা গেল? জি স্যার। আর ধারা 163, ধারা 163-তে বলা হয়েছে কোনো প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দেয়া যাবে না। ধারা 163-এর 1, পুলিশ অফিসার সাক্ষ্য গ্রহণকালে সাক্ষ্য আইনের 24 ধারা মোতাবেক কোনো প্রকার ভয়ভীতি, প্রলোভন বা হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য ভয়ভীতি দেওয়া যাবে না, প্রলোভন করা যাবে না, তারপরে হুমকি দেওয়া যাবে না, প্রতিশ্রুতি দেওয়া যাবে না যে তুমি যদি এই বিষয়ে সাক্ষ্য দাও, তুমি কেউ যদি সাক্ষ্য দিতে চায় তারপর সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখা যাবে না। ধারা 163-2। ধারা 163-1-এ বলা হয়েছে, পুলিশ অফিসার সাক্ষ্য আইনের 24 ধারা মোতাবেক কোনো প্রকার ভয়ভীতি, প্রলোভন বা হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তিকে জবানবন্দি দেওয়ার জন্য ভয়ভীতি দেখানো যাবে না যে তোমাকে জবানবন্দি অবশ্যই দিতে হবে, বা হুমকি দেওয়া যাবে না যে বেটা তুই জবানবন্দি দিবি না কেন, তোকে অবশ্যই জবানবন্দি দিতে হবে। হুমকি দেওয়া যাবে, প্রলোভন দেখানো যাবে না যে তোমাকে টাকা দেবো 500, 1000, 2000, তুমি আসো জবানবন্দি দাও, এরকম প্রলোভন দেখানো যাবে না বা লোভ দেখানো যাবে না, ঠিক আছে? ধারা 163-1। আর 163-2 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিজের থেকে নিজের ইচ্ছায় বিবৃতি দিতে চায়, মানে মামলা সম্পর্কে জানে বা ঘটনার অপরাধ সম্পর্কে জানে, জেনে যদি স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় যদি কেউ বিবৃতি দিতে চায়, তাকে হুঁশিয়ারি করা যাবে না বা অন্য কোনোভাবে বারণ করা যাবে না। মানে বেটা তুমি হুঁশিয়ারি, তুমি এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবে না বা তোমার সাক্ষ্য নেওয়া যাবে না, তুমি সাক্ষ্য দিতে পারবে না, এরূপ কিছু বলা যাবে না, বা তাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখা যাবে না। ধারা 163-2। ধারা 163-1-এ বলা হলো, সাক্ষ্য আইনের 24 ধারা মোতাবেক কোন প্রকার প্রলোভন, হুমকি, ভয়ভীতি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না যে তুমি এখানে সাক্ষ্য দাও, তোমাকে 1000 টাকা দেবো, বা তুমি সাক্ষ্য দিবা না কেন, তোমাকে অবশ্যই সাক্ষ্য দিতে হবে, এরকম হুমকি দেখানো যাবে না বা ভয়ভীতি দেখানো যাবে না। ধারা 163-1। আর 2-এ বলা হয়েছে, কেউ যদি, মনে করো রহিম তোমার কাছে সাক্ষ্য দেবে, এখন তুমি রহিমকে বলতেছো, হুঁশিয়ারি করতেছো, না রহিম তুমি সাক্ষ্য দিতে পারবে না, তোমাকে সাক্ষ্য দেওয়া যাবে না, তুমি এই অপরাধের বিষয়ে সাক্ষ্য দিতে পারবে না, এরূপ কাউকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখা যাবে না। ধারা 163-2। বোঝা গেল? জি স্যার। এখানে দুইটা বিষয়। প্রথম বিষয়,
যদি কেউ সাক্ষী হইতে রাজি না হয় বা কেউ জবানবন্দি বা সাক্ষ্য দিতে যদি রাজি না হয়, তাকে টাকা পয়সা দিয়া, হুমকি দিয়া, তারপর ভয়ভীতি প্রদর্শন করে, মনে করো রিমা কোনো অপরাধের ঘটনা সম্পর্কে তুমি জানোই না, ঠিক আছে? এখন আমি মামলা তদন্তকারী কর্মকর্তা তোমাকে বলতেছে, এই রিমা, তোমাকে এই বিষয়ে সাক্ষ্য দিতে হবে। তুমি সাক্ষ্য দাও, তোমাকে 1000 টাকা দেওয়া হবে, ঠিক আছে? বা ভয়ভীতি তোমাকে দেখানো, তুমি যদি সাক্ষী না দাও তাহলে তোমাকে মেরে ফেলা হবে বা তোমাকে ধরে নিয়ে যাওয়া হবে, তোমাকে থানায় নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? এরূপ কোনো কিছু করা যাবে না। সাক্ষ্য আইনের 24 ধারা মোতাবেক ভয়ভীতি, প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। আর 163 দিয়ে বলা হয়েছে, যদি কেউ নিজের ইচ্ছায়, রিমা এখন নিজের থেকে বলতেছে, স্যার আমি এই বিষয়টা তো জানি, আমি এই বিষয়ে জানি, এই অপরাধের বিষয়টা আমার জানা, এই অপরাধের বিষয় সম্পর্কে আমি সাক্ষ্য দিতে রাজি আছি, বা আমি সাক্ষ্য দেবো, বা আমি জবানবন্দি দেবো, আপনি আমার জবানবন্দি নেন। এরূপ যদি কেউ আসে, তাহলে তাকে হুঁশিয়ার করা যাবে না যে, "এই, তুমি এই বিষয়ে সাক্ষী দিতে পারবে না, এই বিষয়ে সাক্ষী দেওয়া যাবে না, বা তুমি সাক্ষী দেওয়া হতে তাকে বিরত রাখতে পারবা না।" ধারা 163(2). বোঝা গেল এখানে? পুরোপুরি দুইটা বিষয়, দুইটা বিপরীতমুখী। একটাতে কাউকে সাক্ষী হওয়ার জন্য জোর করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না, হুমকি দেওয়া যাবে না, প্রলোভন করা যাবে না, প্রতিশ্রুতি দেওয়া যাবে না। আর একটা দিকে বলা হয়েছে, নিজের থেকে বা স্বেচ্ছায় যদি কেউ সাক্ষী দিতে রাজি হয় বা সাক্ষ্য দিতে রাজি হয় বা জবানবন্দি বা বিবৃতি দিতে রাজি হয়, তাহলে তাকে হুঁশিয়ার করা যাবে না যে তুমি সাক্ষী দিতে পারবে না বা জবানবন্দি দিতে পারবে না, বা তাকে জবানবন্দি দেওয়া হতে বিরত রাখা যাবে না। ধারা 163(2). বোঝা গেল? খুবই সহজ জি জি। জিনিস। দুইটা বিষয়, একটা বিষয় তুমি জোরপূর্বক কাউকে সাক্ষী বানাইতে পারবে না, আর একটা বিষয় কেউ যদি সাক্ষী নিজের থেকে হতে চায়, তাহলে তুমি অবশ্যই তাকে বিরত রাখতে পারবে না, তাকে হুঁশিয়ারি করতে পারবে না যে তোমাকে সাক্ষী দেওয়া যাবে না, তুমি এই বিষয়ে সাক্ষী দিতে পারবে না, ঠিক আছে? এখানে দুইটা বিষয়। তাহলে ধারা 160-এ সাক্ষী হিসেবে মামলা তদন্তকারী কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারেন যদি মামলা সম্পর্কে বা মামলার অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি, সেটা নিজ এলাকার হোক, নিজ থানার হোক বা অন্য থানার হোক, তাকে সাক্ষী হওয়ার জন্য আহ্বান করতে পারেন বা ডাকতে পারেন বা তলব করতে পারেন। ধারা 160। ধারা 161-1, যখন মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে মৌখিকভাবে ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে জানে, এরূপ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবেন। ধারা 161-1, যদি সাক্ষী হাজির হয় তাহলে সাক্ষী যে কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য, কিন্তু এমন প্রশ্নের জবাব দেবেন না যে জবাবের ফলে তিনি নিজেই আসামি হয়ে যাবে, অথবা কোনো দণ্ড হবে, অথবা তার যে সম্পত্তি থাকবে সম্পত্তি বাজেয়াপ্তির মতো ঘটনা ঘটতে পারে। সাক্ষী এরূপ প্রশ্নের জবাব দেবেন না। এখন দেখা গেল আমি একটা বিষয় জানি, জানার পরে মানে মামলা তদন্তকারী কর্মকর্তা এমন কোনো প্রশ্ন আমাকে করতেছে, যে প্রশ্নের কারণে এখন আমি সাক্ষী নিজেই আসামি হয়ে যাইতেছি, তাহলে এরূপ প্রশ্নের জবাব সাক্ষী দিতে বাধ্য না, সাক্ষী এরূপ প্রশ্নের জবাব দেবে না। অথবা তার সম্পত্তি বাজেয়াপ্তের মতো ঘটনা ঘটতে পারে, সাক্ষী এরূপ প্রশ্নেরও জবাব দিতে বাধ্য না। আর সাক্ষী যদি একাধিক হয়, তাহলে প্রত্যেকের জবানবন্দি বা বিবৃতি বা সাক্ষ্য পৃথক পৃথক ভাবে মামলা তদন্তকারী কর্মকর্তা লিপিবদ্ধ করবেন। সবার জবানবন্দি একসাথে লিপিবদ্ধ করা যাবে না। ধারা 161-3। ধারা 162-1, মামলা তদন্তকারী কর্মকর্তা যে জবানবন্দি বা বিবৃতি লিপিবদ্ধ করেন, সেই জবানবন্দিতে সাক্ষীর স্বাক্ষর করতে হবে না, কারণ ওই জবানবন্দি বা বিবৃতি আদালতে বিচারকালে অথবা অনুসন্ধানে ব্যবহার করা হয় না। কিন্তু সাক্ষী যদি আদালতে হাজির হয়ে অন্য ধরনের কোনো বিবৃতি দেয় বা জবানবন্দি দেয় বা সাক্ষ্য দেয়, তাহলে সাক্ষীর বৈপরীত্য প্রমাণের জন্য ওই পূর্বের জবানবন্দি ব্যবহার করা যেতে পারে। যে তুমি পূর্বের জবানবন্দিতে দিছো রহিম, করিম, যদু, মধু, কদু সবাই আসামি ছিল, সবাই একসাথে ডাকাতি করছে, সবাই একসাথে চুরি করছে, আর এখন তুমি এসে বলতেছো ওখানে রহিম, যদু, কদু কেউ ছিল না, ওখানে অন্য দুজন ব্যক্তি ছিল। তাহলে এই দুইটা বিবৃতি যখন দুই রকমের হবে সাক্ষীর, তখন পূর্বের বিবৃতি দ্বারা
তার সাক্ষীর বিপরীত প্রমাণ করা যাবে, যে তুমি পূর্বে তো বিবৃতি দিচ্ছ যে রহিম করিম যদু মধু সবাই ছিল, তুমি এখন বলতেছো না এরা কেউ ছিল না। এই দুইটা বিষয় প্রমাণের জন্য পূর্বের জবানবন্দি ব্যবহার করা যায়। ধারা 162 আর ধারা 163-তে বলা হয়েছে দুইটা বিষয়, যদি কেউ সাক্ষী হইতে না চায় তাকে হুমকি প্রলোভন প্রতিশ্রুতি দিয়ে বা ভয়ভীতি দেখায় তাকে সাক্ষী করা যাবে না। আর কেউ যদি স্বেচ্ছায় জবানবন্দি বা বিবৃতি বা সাক্ষ্য দিতে রাজি হয় তাহলে তাকে হুঁশিয়ারি করা যাবে না বা সাক্ষী দেওয়া হতে বিরত রাখা যাবে না। ধারা 163। 160 থেকে 163 বোঝা গেল? জি স্যার। 164 যাব? না স্যার, আর দিয়েন না। এগুলো সহজ জিনিস। সালাউদ্দিন কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসছেন মনে হয় একটু আগে, না? জি স্যার, ডিউটিতে আছি তো স্যার, ওই জন্য একটু সময় পেলাম আসলাম। নাইট ডিউটি? স্যার। আসবেন 10টার দিকে, চলে আসবেন 10টার দিকে এসে হেডফোন কানে লাগাবেন। ফোনটা ফাঁকে রেখে হেডফোন কানে লাগালে কেউ বুঝতে পারবে না। কথা শোনা দরকার। বিষয়টা হলো, কথা যদি শুনতে পারেন হালকা কিছু হলেও নিতে পারবেন। কথা বুঝতে পারছেন? দেখার দরকার নাই, ফেস দেখা লাভ নাই। আপনি যদি হালকা নলেজে যদি নিতে পারেন যে আমি কি কথাগুলো বললাম, মনে করেন 100 ভাগের ভিতরে যদি 5 ভাগও নিতে পারেন তাও লাভ আছে। কথা বুঝতে পারছেন? জি স্যার। ডিউটি যখন হবে তখন হেডফোন নিয়ে যাবেন, হেডফোন নিয়ে গেলে ওই হেডফোন দিয়ে শুনতে পারবেন। ধারা 160 থেকে 163 কোনো ঝামেলা আছে? না স্যার। ঝামেলা নাই। ধারা 1 থেকে 163 কোন ধারায় ঝামেলা আছে? ধারা 113 কেউ বলতে পারবেন কি বলা আছে? আদালতে উপস্থিত ব্যক্তিদের ক্ষেত্রে 117? খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান। 134? এগুলা সহজ একটা জিনিস, মাথায় রাখবেন। আদালত যখনই কোনো আদেশ দেবে বা ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেবে, ঠিক আছে, এই আদেশটা অবশ্যই জারি করা লাগবে, অবশ্যই জারি করা লাগবে। যেমন 133 ধারায় আদেশ আছে, 134 ধারায় জারি, ঠিক আছে। আপনার 112 ধারায় যে আদেশটা আছে বা নোটিশটা আছে এটাও জারি করা লাগে 114-তে। কথা বুঝতে পারছেন? যেটাই আদেশ হবে সেটাই জারি করতে হবে। আদেশটা অবশ্যই অবশ্যই জারি করতে হবে। এদের মনে রাখবেন 133-এ যখন অপসারণের আদেশ দেবে বিভিন্ন শর্ত সাপেক্ষে, এই আদেশটা 134-এ জারি করতে হবে সমনের ন্যায় অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে। কথা বুঝতে পারছেন? এই আশেপাশে, আদেশের আশেপাশেই জারির বিষয়টা থাকবে। তো 68-তে আদেশ আছে, তারপরে 68-তে 69-এ জারি, 75-এ গ্রেপ্তারি পরোয়ানা, 76-এ গ্রেপ্তারি পরোয়ানা, জামিনযোগ্য পরোয়ানা,
আপনার 87-তে আছে হুলিয়া ইস্যু, হুলিয়া জারি। 88-তে আছে ক্রকি পরোয়ানা জারির পদ্ধতি বা ক্রকি করার পদ্ধতি। এর পাশাপাশি প্রত্যেকটা জিনিসই পাশাপাশি যখনই আদেশ থাকবে তার আশেপাশেই তার জারির বিষয়টা থাকবে। 134-এ জারি। 160 আজকের ধারা। সাক্ষী হাজির হওয়ার জন্য পুলিশ অফিসার তলব করতে পারবেন। 162 62তে পুলিশ অফিসারের নিকট বিবৃতি স্বাক্ষর করতে হবে না, কিন্তু বিবৃতি সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে। বিস্তৃত বলতে পারবো না। 161 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। তবে যাই হোক, এই যে ধারা 4টা দিলাম, 60, 61, 62, 63, এই 4টা ধারা পড়বেন কালকে ইনশাল্লাহ। 64, 65, 66 3টা ধারা পড়াবো, খুবই বড় এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটাই। ঠিক আছে, সবাই একটু আগে দেখবেন 64, 65 আর 66। 164, 65 আর 66 এই 3টা ধারা। ঠিক আছে, সবাই একটু দেখে আগে আসবেন। আর ঠিক 10টার দিকে আসবেন। 10টার দিকে আমি আসি, থাকার চেষ্টা করি ইনশাল্লাহ। 10টার দিকে আসবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন। জি স্যার, আসসালামু আলাইকুম।